নিউটনের তৃতীয় গতিসূত্রের আলোচনা এখানে যেটা করবে আমরা সেটা হচ্ছে এটা আমরা প্রথম থেকেই ছোটবেলা থেকে একটা ধারণা অলরেডি হয়ে আছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যেটা বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, তো এখানে কোনো বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি, এই জায়গায় কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করলাম, এই বস্তু কি করবে, মানে যদি এই বস্তুটার উপর এই পরিমাণ বল প্রয়োগ করি, বস্তুও একদম সমান এবং বিপরীতমুখী, মানে যেই দিক বরাবর বল প্রয়োগ করব ঠিক একই দিক বরাবর বিপরীত অভিমুখে একটা সমান বল প্রয়োগ করবে। এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে। তো এই তৃতীয় গতিসূত্রের আলোচনাতে যেটা আছে যে এখানে তোমাদের একটা কোশ্চেন ক্লাস 9-এ ছিল, একটা উদাহরণ দিয়ে বলতে হতো যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ যে নিউটনের তৃতীয় গতিসূত্র তোমরা যেটা বলছো সেটা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। একটা উদাহরণ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো সেই উদাহরণটা সব থেকে ভালোভাবে এক্সপ্লেন করা যায় ওই নৌকার আরোহীর গতি দিয়ে। ঠিক আছে, ওইটাই সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো কোনো ব্যক্তি যখন একটা নৌকা থেকে কোনো একটা পাড়ে পৌঁছাবে, এরকম জায়গায় পৌঁছাবে, তখন কি করে, প্র্যাকটিক্যালি নৌকার উপর একটা বল প্রয়োগ করে ব্যক্তি, তির্যকভাবে পায়ের সাহায্যে বল প্রয়োগ করে। তাহলে এই বলটা প্রয়োগ করার সাথে সাথেই নৌকাও কি করবে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল ব্যক্তির উপর প্রয়োগ করবে, ঠিক তার বিপরীত দিকে। ঠিক আছে, তো এই দুটো বলের ফলটা একটু ব্যাখ্যা করতে হবে এই জায়গায়। তাহলে এখানে যে ক্রিয়া বল প্রয়োগ করছে, মানে আমি যে বল প্রয়োগ করলাম নৌকার উপর, তার একটা ফল থাকবে তো। ঠিক আছে, সেই ফলটা কিরকম না, যখনই আমরা নৌকার উপর বল প্রয়োগ করি তখনই কি হয় না, আমার ক্রিয়া বলের জন্য নৌকা কি হয়, পিছনের দিকে সরে যায়, মানে নৌকাটা তখন পিছনের দিকে সরে যাবে। তাহলে এইটা হলো ব্যক্তি কর্তৃক নৌকার উপর ক্রিয়া বল। আর নৌকা কি করেছে, ব্যক্তির উপর একটা প্রতিক্রিয়া বল দিয়েছে। তাহলে সেই প্রতিক্রিয়ার ফল কি, সেই প্রতিক্রিয়ার ফল হচ্ছে না এই প্রতিক্রিয়া বলের জন্যই ব্যক্তিটা তীরে পৌঁছাতে পারে। ঠিক আছে, তাহলে এইটা নৌকা কর্তৃক ব্যক্তির উপর প্রতিক্রিয়া বল, আর ব্যক্তি যে বল প্রয়োগ করলো সেটা হচ্ছে ব্যক্তি কর্তৃক নৌকার উপর ক্রিয়া বল। ঠিক আছে, এইটাই সমান এবং বিপরীতমুখী, এটা আমরা জানি। এইরকম ভাবেই মানে এই ঘটনাটা তোমরা নিজেরাও এক্সপেরিমেন্ট করতে পারবে। যে ধরুন একটা শক্ত জায়গায় তোমাদেরকে যদি বলা হয় উপর দিকে একটু জাম্প করতে, তুমি যতটা উপরের দিকে উঠতে পারবে, তোমার যদি পুকুরের নরম কাদার উপর বলি যে তুমি অতটা উঠো তো পারবে, অতটা জাম্প দিতে পারবে? কারণ কি, যখনই তুমি বল প্রয়োগ করবে তখন কি করবে, মাটি কিন্তু ঠিক সমান পরিমাণ প্রতিক্রিয়া বল দিতে পারবে। ঠিক আছে, তার মানে এখানে ক্রিয়া বলের সঙ্গে প্রতিক্রিয়া বলটা সমান হচ্ছে না। ঠিক আছে, তো এরপর এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কিত কিছু তোমাদের উদাহরণ এখানে আছে, এইগুলো একটু জাস্ট জেনে রাখবে। ঠিক আছে, এইগুলো একটু জানবে কি কি। যেমন ঘাত, প্রথমে আমরা পড়বো যে ঘাতটা তো তোমরা আগেই পড়লে, যে ক্রিকেট বলকে আঘাত করা ব্যাট দিয়ে, এটা তোমার ক্রিয়া প্রতিক্রিয়া। এই জায়গাতেও যে যখনই তুমি বলকে আঘাত করছো, বলকে আঘাত করার আগে বল কিন্তু ব্যাটকে আঘাত করে। এটা নিশ্চয়ই যারা ব্যাটসম্যান হয় তারা বুঝতে পারে যে বলটা যখন জোরে আসছে ব্যাটটাকে কিন্তু পিছনের দিকে কিছুটা সরিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে বল কর্তৃক ব্যাটের উপর ক্রিয়া বল। আর ব্যাট যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে তার জন্য কি হয়, বল তখন বিপরীত দিকে গতিশীল হয়। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার ঘাত। টানটা কিরকম, টানও হচ্ছে এরকম ক্রিয়া প্রতিক্রিয়ার মতো। ধরো কোনো একটা বস্তুকে তুমি যখন টানবে, ঠিক আছে, সামথিং আমি এই বস্তুটাকে এরকম ভাবে টানছি, তো বস্তুটাকে আমি এখানে টেনে নিতে পারছি, কিন্তু এটাকে যখন আমি একটা অমসৃণ তলে টানতে যাব তখন দেখবে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে এটা একটু ভাবো যে আমি যখন এর উপর বল প্রয়োগ করছি, এটা মনে হচ্ছে নাকি আমাকেও এই বস্তুটা টানছে? হ্যাঁ, আমি যদি একটা খুব ভারী কোনো একটা ধরো বালির বস্তা, সেই বালির বস্তাটাকে আমি টেনে সরাতে চাইছি, ঠিক আছে, যখন আমি বালির বস্তার উপর বল প্রয়োগ করছি তখন বস্তাটাও যেন আমাকে পিছনের দিকে টানছে, এটা মনে হচ্ছে। তাহলে এটা কিন্তু সমান এবং বিপরীতমুখী, এই জন্য এই টানটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া এখানে কাজ করছে। ধাক্কাটা কিরকম, যে ধরো তুমি কোনো একটা বস্তুকে তুমি ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, তুমি ছুটে এলে, এসে কি করলে, দেয়ালে ধাক্কা দিলে,
তাহলে দেয়ালে ধাক্কা দেওয়ার পরে কি হয়, বাম্পস কি আবার পিছনের দিকে পিছিয়ে যাও না, তাই তো? তাহলে এইটাও তো তোমার ওই ঘাতের মতোই অনেকটাই, যে ছুটে গেলে, যে ধাক্কা বলতে আমরা যেটা বুঝছি, একজন দাঁড়িয়ে আছে, তুমি যে সোজা কি করে ধাক্কা দিয়ে দিলে, তো সে তাকে যখন ধাক্কা দিলে সে যদি স্ট্রিক্ট থাকে, মানে একদম যদি স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তুমি ধাক্কা দিলে তুমিও কিন্তু তার একটা প্রতিক্রিয়া ফল পাবে, যে জন্য পিছনের দিকে পিছিয়ে যাবে তুমি। ঠিক আছে, তাহলে এইটাও একটা প্রতিক্রিয়ার মধ্যে পড়ছে। যে সংঘর্ষ জিনিসটা কি, দুটো বস্তুর মধ্যে ধাক্কা, এটাও আমরা ধাক্কাই বলবো সংঘর্ষ যখন হয়। তোমরা জানো, মানে ছোট একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে ধরো এরকম দুটো মার্বেলের কথা ভাবো, মার্বেল, হ্যাঁ, দুটো এরকম গোল গোল মার্বেল, যদি এরকম একজন স্থির আছে, একজন কি করলো, সজোরে গিয়ে ধাক্কা দিয়ে দিল, তো ধাক্কা দিয়ে দেওয়ার পরে এই মার্বেল তো গতিশীল হয়ে যাবে, এটা কি হবে, এও কিছুটা স্থির হবে বা পিছনের দিকে পিছিয়ে আসবে। এরকম হতে পারে যদি দুটোর ভর সমান হয়ে যায়, সেরকম ভাবে, এটা আমরা পরে পড়বো, স্থিতিস্থাপক সংঘর্ষ বলে একটা ঘটনা আছে। তো সেই জায়গায় যদি এরকম হয়, দুটো মার্বেলের মধ্যে এমন ভাবে ধাক্কাটা হবে, দেখবে সেই জায়গায় ধাক্কার পরে যাকে ধাক্কা দিল সে গতিশীল হয়ে গেছে, আর যে ধাক্কা দিল সে তার জায়গায় বসে রয়ে গেছে। ঠিক আছে, এটা একটা প্রমাণ আছে তোমাদের, যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে দুটো বস্তু পরস্পর বেগ বিনিময় করে। ঠিক আছে, এটা একটা প্রমাণ থাকবে। তাহলে এটা তোমার সংঘর্ষের মধ্যে পড়ছে। এখানেও তোমার ক্রিয়া প্রতিক্রিয়া আছে। এই ঘটনাটা দিয়ে তোমাদের নিউটনের গতিসূত্রে প্রমাণ আছে, যে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করতে বলবে। তৃতীয় গতিসূত্র প্রমাণ করতে বলবে। সংঘর্ষ মানে ভরবেগের সংরক্ষণ সূত্র একটা আছে, তোমরা ক্লাস 9-এও পড়েছিলে ভরবেগের সংরক্ষণ সূত্র। সেই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র, বা তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো, এটা আছে, পড়বে তোমরা। তো সেই জায়গায় এই ধাক্কা লাগার ব্যাপারটা কাজে লাগবে। মানে যখন দুটো বস্তু ধাক্কা লাগবে, এখানে এই যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, মানে এটা 1 নম্বর বস্তু আর এটা যদি 2 নম্বর বস্তু হয়, যখন ধাক্কা লাগছে তখন কি করছে, এই 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে। সেই জন্য কি হবে, 2 নম্বর বস্তুটা সামনের দিকে গতিশীল হয়ে যাবে। আবার যখন এই ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে 2 নম্বর বস্তু কি করবে, 1 নম্বর বস্তুর উপর বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বল দেওয়ার জন্য এই যে বস্তুটা গতিশীল হয়ে আসছিল, এখন 1 নম্বর বস্তুটা ছুটে আসছিল, তো একটা বেগ নিয়ে আসছিল, তো সেই বেগটা কমে যাবে। ঠিক আছে, তো সেটাই প্র্যাকটিক্যালি ঘটনাটা ঘটে। 1 নম্বর ধাক্কা দেওয়ার পর 1 নম্বর বস্তুর বেগ কমে যায়, তো তার মানে কি, নিশ্চয়ই বেগ কমছে, মানে তার উপরে একটা বাধা বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধাক্কার ব্যাপারটা জানলাম। আচ্ছা আচ্ছা, নেক্সট আসবো, দেখো আকর্ষণ। এই আকর্ষণটাও দেখো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পড়ছে। কিরকম না, তোমরা জানো যে ধরো এটা কোনো মসৃণ টেবিল, এই মসৃণ টেবিলের উপর একটা ধরে নাও দণ্ডচুম্বককে রাখা আছে। ঠিক আছে, এই জায়গাতেও আর একটা দণ্ডচুম্বক তার এস এবং এন কে স্থাপন করে দিয়েছে। ঠিক আছে, এই যখন স্থাপন করে দিবে, তখন দেখবে দুজন দুজনকে তো পরস্পর আকর্ষণ করবে নাকি, এটা আমরা সবাই জানি। তো এই জায়গায় কি ঘটনাটা ঘটবে, যদি ধরে নাও একদম আমি তোমাদেরকে কল্পনা করতে বলি যে এই দুটোকেই একটা মসৃণ টেবিলের উপর রেখে দেওয়া আছে, তাহলে এদের একটা মধ্যবিন্দু সামথিং ধরে নাও, এটা ও হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই প্রথম আর এই দুটো দণ্ডচুম্বক যদি আইডেন্টিক্যাল হয়, একদম অনুরূপ যদি হয়, তাহলে প্রথম দণ্ডচুম্বকটা এই ও বিন্দুর দিকে যাবে, আর দ্বিতীয় দণ্ডচুম্বকটাও ও বিন্দুর দিকে যাবে। ঠিক তো নাকি? তাহলে এই দুটো চুম্বকের উপর সমপরিমাণ যদি বল প্রযুক্ত হয়, তবেই কি হবে, সমান দূরত্ব যাবে। তাহলে এইখানে যদি আমি তোমাদেরকে কল্পনা করতে বলি, এই দুটো চুম্বক একটা মসৃণ টেবিলের উপর বসানো আছে, এবং সেখানে পরস্পরের উপর এই আকর্ষণ বল হচ্ছে, তাহলে এই আকর্ষণ বলটা যদি সমপরিমাণ না হয়, দুটো কি সমান দূরত্ব যাবে? নিশ্চয়ই না। তাহলে এখানে এটা তো বুঝতে পারছো, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে, পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলটা সমান এবং বিপরীতমুখী বলেই দুটো বস্তু বিপরীত দিকে আসছে, কারণ এর সরণ হচ্ছে এই দিকে আর এর সরণ হচ্ছে এই দিকে, দুটোর সরণ তো বিপরীত দিক। তার মানে কি, বলের অভিমুখ নিশ্চয়ই বিপরীত, এবং সমপরিমাণ হচ্ছে বলেই দুটো বস্তু সমান দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এই আকর্ষণটার ক্ষেত্রেও আমরা এটা বলবো
এটা নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার এখানে আছে হ্যাঁ বিকর্ষণ। এই বিকর্ষণটাও একই কেস, আকর্ষণ যেমন হয় বললে বিকর্ষণটাও একই রকম। আর ঘর্ষণটা কি? ঘর্ষণ এটা তোমরা পরের চ্যাপ্টারে পড়বে, যখন কোনো বস্তুকে কোনো অমসৃণ তলের উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে সংস্পর্শ তলে দুটো বস্তুর গতির অভিমুখে একটা বাধা বলের উদ্ভব হয়। এই বাধা বলটাকে আমরা এখানে ঘর্ষণ বলবো। ঠিক আছে, তাহলে আমি বস্তুর উপর যখন বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করতে চাইছি, তখন ঘর্ষণ বল কি করছে? সে গতিতে বাধা সৃষ্টি করছে। তাহলে এটা নিশ্চয়ই বিপরীত দিকে, বস্তুর উপর তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেটা বিপরীত দিকে হবে, ঠিক কি না? মানে এই যদি মেঝে হয়, ধরো এটা মেঝে, তার উপর এই বস্তুর উপর তুমি এই বরাবর বল প্রয়োগ করে গতিশীল করতে চাইছো। মেঝেটা যদি অমসৃণ হয়, স্বাভাবিকভাবে এর বিপরীত দিকে ঘর্ষণ বলটা প্রযুক্ত হবে। তাহলে এখানে ঘর্ষণ বল যখন আমরা পড়বো তখন জানবো একটা স্থিত ঘর্ষণ বল বলে এক ব্যাপার আছে। তো স্থিত ঘর্ষণ বলের ক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা সমান, মানে তুমি যতটা পরিমাণ বল প্রয়োগ করবে স্থিত ঘর্ষণ বল ঠিক ততটাই উৎপন্ন হবে। সেই কারণেই বস্তু কিন্তু গতিশীল হয় না। একটা গতিশীল করতে গেলে একটা ন্যূনতম বলের থেকে বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, ওটা আমরা ঘর্ষণ চ্যাপ্টারে জানবো। তো এই হচ্ছে ঘর্ষণ বলটাও কিন্তু এই ক্ষেত্রে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা এই জায়গায় এবারে তোমাদেরকে কি পড়তে হবে সেটি হচ্ছে এখানের ব্যাপারগুলো জাস্ট একটু জেনে রাখা, মানে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে হবে এইরকম কোনো ঘটনা এলে, সংঘর্ষ, ধাক্কা, টান ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে এই তৃতীয় গতিসূত্রের ব্যাখ্যাটা লাগবে। তো এখানে তোমাদের পরীক্ষাতে যেটা কোশ্চেন থাকে বিভিন্ন রকম ভাবে দেয়, সেটা হচ্ছে ক্ষেত্রজনিত বল আর স্পর্শজনিত বল। ঠিক আছে, তো আমি কোনো একটা বস্তুকে টানবো যদি বলা হয়, আমি টানলাম, তো টানতে গেলে ওই বস্তুটাকে স্পর্শ না করে টানতে পারবে? কখনোই সম্ভব নয়। কিন্তু তুমি যদি বলো এই যে আমি চুম্বকটা রেখেছিলাম, সেখানে তো স্পর্শ না করে টেনে নিচ্ছি। একটা টেবিলের উপর কাঁচা লোহা রাখলাম, চুম্বকটাকে আমি দূরে রেখেছি, টেনে নিচ্ছে তো, তাহলে স্পর্শ না করেও টানা যাচ্ছে। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি, একবার স্পর্শ করে আর একবার স্পর্শ না করেও। তাহলে যে বলগুলো আমরা স্পর্শ করে প্রযুক্ত করব সেগুলোকে বলা হচ্ছে স্পর্শজনিত বল। তাহলে স্পর্শজনিত বল কোনগুলো? এখানে যতগুলো পড়লাম নিশ্চয়ই বলে দিতে পারবো। ধাক্কা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, টান হচ্ছে, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে সব স্পর্শজনিত বল। আর একই রকম ভাবে ক্ষেত্রজনিত বল। ক্ষেত্রজনিত বলটা কি? ক্ষেত্র জিনিসটা একটু জানতে হবে। ক্ষেত্রটা কি? না ধরো তুমি একটা কোনো দণ্ডচুম্বক রেখেছো, এই জায়গায় কোনো একটা দণ্ডচুম্বক আছে, ঠিক আছে? দণ্ডচুম্বকের এইখান পর্যন্ত একটা লোহার বস্তুকে আকর্ষণ করছে, এর বাইরে যখন তুমি এখানে রাখছো তখন বস্তুটাকে আকর্ষণ করছে, এটা বুঝতে পারছো না। ঠিক আছে, তাহলে এটা তখন ভাবা হচ্ছে এই চুম্বকের চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এতটা, মানে এতটা অঞ্চল জুড়ে চুম্বক ক্ষেত্রটা ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এইটাকেই সেই ক্ষেত্র বলছে, মানে ফিল্ড। ঠিক আছে, মানে এখন তোমরা এখানে আছো এই ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে গেলে তখন কিন্তু আমার ক্ষেত্রের মধ্যে আর তুমি থাকছো না। তাহলে এই ক্ষেত্রজনিত বল হচ্ছে এইটাই, এই এনভায়রনমেন্টে যখন থাকবে তখন একটা আমার ফোর্স ক্রিয়াশীল হবে, আমার একটা প্রভাব তোমাদের উপর থাকবে। ঠিক আছে, এর বাইরে যখন চলে যাচ্ছে তখন কিন্তু সেই প্রভাব থাকছে না। তো এই জন্যই ক্ষেত্রজনিত বল হচ্ছে এইটাই, মানে কোনো তড়িৎ ক্ষেত্র হতে পারে, চুম্বক ক্ষেত্র হতে পারে, ঠিক আছে, মহাকর্ষ ক্ষেত্র, যেটা তোমরা মহাকর্ষ সূত্র পড়েছো তো, যে পৃথিবী ও পৃথিবীষ্ঠের কাছাকাছি বস্তুকে আকর্ষণ করছে, হ্যাঁ, অভিকর্ষ বল, এইগুলো হচ্ছে সব ক্ষেত্রজনিত বল। এখানে তুমি স্পর্শ করছে এটা বুঝতে পারবে না, স্পর্শ না করলেও এই বলটা ক্রিয়াশীল হবে। চুম্বক ক্ষেত্রজনিত বল, তড়িৎ ক্ষেত্রজনিত বল বা পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত বল, এইগুলো হচ্ছে সব ক্ষেত্রজনিত বল। আর স্পর্শজনিত বল হচ্ছে যেগুলো স্পর্শ না করলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা যাবে না, সেগুলো হচ্ছে স্পর্শজনিত বল। তাহলে এই ব্যাপারটা তোমাদেরকে কিন্তু একটু বুঝে রাখতে হবে, মানে এই ধারণার উপর তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে। এখানে বিভিন্ন উদাহরণ দিয়ে দিতে পারে, যেখান থেকে বলবে কোনটি ক্ষেত্রজনিত বল বা কোনটি স্পর্শজনিত বল। এটা খুব ইজি, এটা বলে নিতে পারবে, একবার জানা থাকলেই হবে। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়ার সাধারণ যে উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো এখানে দেখে রাখতে পারো। বন্দুক থেকে গুলি ছোড়া,
এখানে তবুও বলে রাখি, মানে তোমাদের পরীক্ষাতে যদি কোনো রকম কোশ্চেন থাকে এরকম যে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, বন্দুক পিছনের দিকে পিছিয়ে আসে কেন, তাহলে সেক্ষেত্রে তোমরা হয়তো ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনা দিয়ে পড়ে এসেছো ক্লাস 9-এ, এখনো হয়তো সেই জিনিসটাই বলতে পারো, তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে, কিন্তু এটা পরীক্ষাতে এলে তোমাদেরকে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, মানে এটা এখানে থাকলেও তোমরা মনে রাখবে যে বন্দুকের পিছু হটা, কামানের পিছু হটা ইত্যাদি এগুলো আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই ব্যাখ্যা করব। ঠিক আছে, ওইটা কিন্তু অথেন্টিক হয়। অ্যাকচুয়ালি আমরা প্রমাণ করে দেখাবো ভরবেগের সংরক্ষণ সূত্রও যা, আর নিউটনের তৃতীয় গতিসূত্রও তাই। কারণ কি না, এক্ষুনি বললাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র পাওয়া যায়, আর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রও পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য দুটো পরস্পরের সঙ্গে পরিপূরক আর কি, একই রকম। এই যে হাউস বাতি যখন ধরানো হয়, হাউস বাতি যে উপরের দিকে উঠে যায়, এটাও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। কিন্তু এখানে আবার যদি বলা হয় রকেট যে আকাশে উড়ে, তোমরা জানো এই হাউস বাতির কনসেপ্ট থেকে, হাউস বাতি যে উপরের দিকে উঠে সেই কনসেপ্ট থেকেই কিন্তু রকেট উঠেছিল। কিন্তু এখানে হয়তো বলবে যে রকেট যখন উপরের দিকে উঠে কিভাবে উঠে, জ্বালানি তোমার দ্রুত বেগে পুড়ে নিচের দিকে বেরোতে থাকে, আর তারপরে যে গ্যাসটা উৎপন্ন হয়, গ্যাস কি করে বায়ুর উপর একটা বল প্রয়োগ করে, আর সেই বলের প্রতিক্রিয়া বল উপরের দিকে ওই তোমার হাউস বাতির উপর ক্রিয়াশীল হয়, তার জন্য উপরের দিকে উঠবে। এবার আমি যেটা বললাম এই হাউস বাতির কনসেপ্ট থেকে তোমার রকেট উপরে যাচ্ছে, এবারে যদি বলা হয় যে কিছু কয়েক কিলোমিটার উপরে উঠলে তো তোমার বায়ু নেই, তাহলে রকেট উপর মানে চাঁদ বা মঙ্গলে যাচ্ছে কি করে? ওই একই রকম তো, পিছনের দিকে গ্যাস বেরোতে বেরোতে যাচ্ছে তো সেখানে যাচ্ছে কি করে? সেটা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আর ব্যাখ্যা করতে পারবে না। তার জন্য এই ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদেরকে জানতে হবে, যেটা আমরা পড়বো যখন, তখন এখানে ব্যাখ্যা করব। এই বাগানে জল দেওয়া এই সিস্টেমটা তোমরা এখানে হয়তো দেখতে পাবে না। কোনোদিন দার্জিলিং এর দিকে গেলে চা বাগানে জল দেওয়া হয়, ঠিক এইরকম কিছু সিস্টেম আছে। আচ্ছা, এটা কি হয়, মানে এখানে তোমার কি হয়, এরকম একটা গোল একটা গ্লোবের মতন থাকবে বা চাকতি টাইপের হতে পারে, ওইখানে তোমার জলটা এর মধ্য দিয়ে প্রবেশ করা হবে। এখানে এই যে এগুলো নবগুলো দেখতে পাচ্ছ, এই নবগুলোর মধ্য দিয়ে জলটা প্রচন্ড স্পিডে বেরোবে। যখনই বেরোবে তখন কি হয়, নিজ স্পিডে যখনই বেরোচ্ছে, ঠিক যেরকম ভাবে বায়ু বেরোচ্ছিল বা জ্বালানি বেরোচ্ছিল, জ্বালানির ধোঁয়া রকেটের ক্ষেত্রে, এর ক্ষেত্রে জলটা তখন স্পিডে বেরোবে। সেই জল কি করবে, বায়ুর উপর একটা বল প্রয়োগ করবে, বায়ু এর উপর প্রতিক্রিয়া বল দিবে, তার জন্য কি হবে, এই নবটার উপর এই দিকে একটা বল প্রয়োগ হবে। ঠিক একই রকম ভাবে এইটার উপর এইদিকে বল প্রয়োগ করবে, এটার এদিকে, এটার এইদিকে, যার ফলে কি হবে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। তাহলে এইটা কিন্তু পরিষ্কার প্রতিক্রিয়া বলের জন্য। আর একটা উদাহরণ এটা বেশ ভালো জানতে পারবে, সেটা হচ্ছে ওই ঘরে যে ওয়াকিং গুলো থাকে, ধরে নাও বিশেষ করে যারা যে সমস্ত কলকাতার মতন হিন্দি এলাকা, যে জায়গায় হাঁটার বা ছুটার রাস্তা নেই, তো সেই যখন কি করে, সেই জিমে যেগুলো ওয়াকিং গুলো থাকে, তো সেখানে কি হয়, মানে যদি যন্ত্র না চালানো হয়, মানে এটা যদিও সিস্টেমটাতে প্র্যাকটিক্যালি আমার চাপার অভিজ্ঞতা নেই, তো আমি বলছি যদি এরকম ফ্লেক্সিবল হয়, মানে কিরকম, মানে ধরে নাও উঠে গেলে, উঠে যাওয়ার উপর ওর উপর বল প্রয়োগ করলেই সে যদি ঘুরতে থাকে, হ্যাঁ, তো এই জায়গায় যখনই তুমি চলতে যখনই শুরু করবে তখন ও অটোমেটিক পিছনের দিকে যাবে। তাহলে দেখো তুমি তো সামনের দিকে বল প্রয়োগ করছো, তাই তো, সামনের দিকে যেতে চাইছো, কিন্তু দেখো তুমি একই জায়গায় স্থির আছো, কিভাবে না, ও পিছনের দিকে ঘুরছে। ঠিক আছে, তুমি বল প্রয়োগ করলে তার জন্য চাকাটা ঘুরতে থাকছে, আর প্রতিক্রিয়ার জন্য তুমি সামনের দিকে আগাতে চাইছো, কিন্তু আগাতে তো পারছো না, ওই তো তুমি একই গ্লোবের উপর তো থাকছো, তাই না? এই গ্লোবটা যখন তোমার ফ্রিলি ঘুরতে পারবে, যখন ঘুরতে পারবে, তুমি এই জায়গায় দাঁড়িয়ে যখনই এই দিকে বল প্রয়োগ করবে, এ তো তখন ঘুরে যাচ্ছে, আর তখনই তুমি তো পড়ে যাবে। পড়ার জন্য তুমি সামনের পা আগাবে, তখন আবার এই জায়গায় পা দেবে, সেইখানে আবার প্রযুক্ত বল প্রয়োগ করা হবে, এ ঘুরে যাবে, আবার সামনের দিকে আগাবে। এইভাবে যেন মনে হচ্ছে সামনের দিকে আমি হেঁটে ছুটার সময় সামনের দিকে ঝুঁকে থাকি না, মানে সেই রকম ঝুঁকে থাকা কন্ডিশনটা হবে। ঠিক আছে,
তাহলে এই বাগানে জল দেওয়ার মতনই একই রকম ওই ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা এখানে থেকে যাচ্ছে। আর এটার একটা প্র্যাকটিক্যাল মানে একটা পরীক্ষা আছে। এটা একটা স্প্রিং তুলা, দুটো স্প্রিং তুলাকে যদি পরপর টানা হয় তাহলে দেখবে দুটো স্প্রিং তুলা একই দাগ পর্যন্ত শো করবে, একই দাগে এসে দাঁড়াবে। দু হাতে ধরে এরকম ভাবে টানছো দুটো স্প্রিং তুলাকে একসঙ্গে, তাহলে সমান পরিমাণ বল প্রয়োগ করছো। এটা কি কখনো করতে পারবে যে এই হাতে 5 নিউটন এই হাতে 10 নিউটন বল প্রয়োগ করতে পারবে? কখনোই পারবে না, দুটোতেই সম পরিমাণ বল প্রয়োগ হবে। সেই জন্য দুটো স্প্রিং সমান দূরত্ব যাবে। এরপরে কি হবে, একটাকে হুকে তুমি লাগিয়ে দিলে, যেমন পরের ছবিটা দেওয়া আছে, দেয়ালের হুকে তুমি লাগিয়ে দিলে, আর একটাতে তুমি বল প্রয়োগ করছো তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে। দেখবে দুটো স্প্রিংই একই দূরত্ব এসে তোমার থেমে যাচ্ছে। তার মানে কি বুঝবে যে এই স্প্রিংটাকে তো আর কেউ হাত দিয়ে টানছে না, তাহলে এই স্প্রিংটাকে নিশ্চয়ই দেওয়াল পিছনের দিকে টানছে, মানে আমি যে বলটা প্রয়োগ করছি দেওয়ালও নিশ্চয়ই প্রতিক্রিয়া বলের জন্য পিছন দিকে টানছে। সেই কারণেই ওই স্প্রিংটা সমান দূরত্ব পর্যন্ত বেড়ে গেছে। আচ্ছা, এই উদাহরণগুলো পড়বে। আচ্ছা, এইখানে তোমার একটা কোশ্চেন ছিল তোমাদের ক্লাস 9 থেকে, এই ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করতে পারে না কেন? এই প্রতিমিত ব্যাপারটা কিরকম না, তোমরা জানো যে এরকম কোনো যদি একটা বস্তু হয়, এই বস্তুর উপর আমরা যখন এই বরাবর একটা বল প্রয়োগ করব এফ, তখন বস্তুটা কি হবে, সামনের দিকে গতিশীল হতে যাবে। আবার এর ঠিক বিপরীত দিকে যদি আর একটা বল এফ প্রয়োগ করে দিই, বস্তু তখন গতিশীল হবে কি? তখন লব্ধি বল কত? এফ এফ ডট সমান এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, লব্ধি বল 0। ঠিক আছে, তোমরা ভেক্টর ফর্মেও বলতে পারো কত, বিপরীত দিকে কাজ করলে লব্ধি বেগ সমান f1 মাইনাস f2 হয়। তাহলে এখানে f1 ইকুয়াল টু f2 হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রতিমিত কেন হলো সেটা বোঝা গেল, সমান এবং বিপরীত হচ্ছে তাই 0। কিন্তু আমরা তো পড়লাম এক্ষুনি ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, তাহলে এক্ষেত্রে কেন কোনো বস্তু সাম্যাবস্থা সৃষ্টি করতে পারছে না? ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো এই ক্ষেত্রে এই বস্তুটা স্থির আছে, তার কারণ একই বিন্দুতে দুটো বল ক্রিয়াশীল হচ্ছে। একই বিন্দুতে বস্তুর উপর, একটা বস্তুর উপরই দুটো বল প্রযুক্ত হচ্ছে একই বিন্দুতে বিপরীত দিকে, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তোমার সমান বিপরীতমুখী, কিন্তু দুটো ভিন্ন বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। যেটা বললাম, ধরো নৌকার ক্ষেত্রে, নৌকার উপর আমি বল প্রয়োগ করলাম, আমার উপর নৌকা প্রতিক্রিয়া বল প্রয়োগ করলো। ঠিক আছে, সেই জন্য এই ক্ষেত্রে বল দুটো সমান এবং বিপরীতমুখী হচ্ছে ঠিকই, কিন্তু দুটো ভিন্ন বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। তার মানে কি, দুজনের ক্রিয়াবিন্দু আলাদা। ঠিক আছে, ঠিক একই রকম এই উদাহরণটা দিয়ে যদি বলি যে ধরো বস্তুর উপর ক্রিয়া বলটা একজন এখানে প্রয়োগ করলো আর একজন এখানে প্রয়োগ করলো, তাহলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে? তখন কি হবে বলতো, এইভাবে ঘুরতে শুরু করে দিচ্ছে। তাহলে ক্রিয়াবিন্দু একই হতে হবে, তবেই কিন্তু সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এই কারণেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ দুটো ভিন্ন বস্তুর উপর প্রয়োগ করে বলে। তাহলে এইটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে, সমান বিপরীত হলেও একসঙ্গে তোমার সাম্যাবস্থায় সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন গতির বিশ্লেষণ করব। এই যে আমরা যখন হাঁটি, আমরা হাঁটি কিভাবে, তোমরা বায়োলজিতে হয়তো পড়ে থাকবে মানুষের দ্বিপদ গমন। কিভাবে দ্বিপদ গমন হয় সেটা বায়োলজিক্যাল টার্ম দিয়ে তোমরা ইউজ করেছো, যে আমরা তির্যকভাবে বল প্রয়োগ করি। প্রথমে আমাদের গোড়ালি যখন সামনের পা আগায়, গোড়ালি প্রথমে স্পর্শ করে, তারপর পুরো পা, যখন সামনের দিকে আগিয়ে যায় তখন গোড়ালি আগে উঠে, তারপর পুরো পা উঠে, তাই তো? এইভাবে। তো এখানে আমাদের ফিজিক্স যেটা ব্যাখ্যা করবে, যখন আমরা কোনো মানে হাঁটবো, কোনো রাস্তার উপর দিয়ে যখন হাঁটবো তখন কি করা হয় না, তির্যক ভাবে, নিশ্চয়ই এটা জানবে, যখন ছুটবে বা দৌড়াবে বা স্বাভাবিকভাবে হেঁটে যাবে, কখনোই স্ট্রেট হয়ে সোজা হয়ে মানে ভূমির সঙ্গে একদম 90 ডিগ্রিতে হাঁটতে পারবে? হাঁটতে পারবে না, সামান্য হলেও কিন্তু সামনের দিকে তোমাকে ঝুঁকতেই হবে। ঠিক আছে, কারণ এই ঝোঁকাটা না হলে তুমি সামনের দিকে আগাতে পারবে না। এবারে কিভাবে আগাচ্ছি এই ব্যাপারটা আমরা মানে যদি বুঝে যাই, তাহলে কিন্তু বুঝে যাব বা ব্যাখ্যা করতে পারবো যে আমরা ভূমির সঙ্গে বা উলম্বের সঙ্গে একটা কোণে নত না হয়ে মাটির উপর বল যদি প্রয়োগ না করি, তাহলে কিন্তু কোনোভাবেই হাঁটতে পারবো না। ঠিক আছে, আমি একটা ছোট উদাহরণ দিয়ে যদি বলি, তারপরে এই ব্যাখ্যাটাতে আসছি। তুমি ধরো একই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ঝাঁপ দাও,
ঠিক আছে? যদি ভাবো উপরের দিকে উঠবো, তখন মাটির উপর একরকম ভাবে বল প্রয়োগ করো। আর যদি ধরে নাও মনে হয় কোনো একটা গর্ত আছে, গর্তটাকে অতিক্রম করবে, তো সেই জায়গায় আরেক রকম ভাবে বল প্রয়োগ করো। নিশ্চয়ই দুই ক্ষেত্রে যদি সমপরিমাণ বল প্রয়োগ করো, তো দেখবে যে দুই দিকের মুভমেন্টটা একরকম হচ্ছে, দুরকম হচ্ছে। তুমি যদি খাড়া লম্বভাবে বল প্রয়োগ করো তখন উপরের দিকে উঠছো, আর যখন একটু তির্যকভাবে বল প্রয়োগ করলে তখন কিনা সামনের দিকেও আগালে আর কিছুটা উপরের দিকে উঠলে, ঠিক প্রাসের গতির মতো। ঠিক আছে? তাহলে এই যে ঘটনাটা ঘটছে, কেন ঘটছে, এখানটা থেকে ব্যাখ্যা করতে পারবে। মানুষ হাঁটে কিভাবে, বা যে কোনো বস্তুকে আমরা টেনে টেনে নিয়ে যাই কিভাবে, এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই ধরো একটা মেঝে, এই মেঝের উপর কোনো ব্যক্তি যখন হেঁটে যাবে তখন কি করে না, প্রথমে আমি বললাম যে উলম্বের সাপেক্ষে একটা কোণ করে মাটির উপর বল প্রয়োগ করে। বল প্রয়োগ করে বলতে কি, ধরে নাও তুমি দাঁড়িয়ে আছো বা বসে আছো, তখন কি হচ্ছে না, মাটির উপর লম্বভাবে বল প্রয়োগ করছি। যখন বসে আছি মেঝের উপর লম্বভাবে বল প্রয়োগ করছি, তখন মেঝে কি করছে, প্রতিক্রিয়া বল ঠিক লম্বভাবেই দিচ্ছে। তার মানে যদি মেঝে এটা হয়, তাহলে মেঝের উপর বল প্রয়োগ করলো নিচের দিকে, আর মেঝে কি করলো, উপরের দিকে প্রতিক্রিয়া বল দিল। এটা সমান বিপরীতমুখী, তাই তো? তাহলে সেই জন্য এক্ষেত্রে বস্তুটার অনুভূমিক দিকে কোনো গতি হলো না। ঠিক আছে? কিন্তু যখন অনুভূমিক দিকে তুমি গতি করতে চাইবে বা সামনের দিকে হেঁটে যেতে চাইবে, তখন কি করবে, তির্যক ভাবে একটা বল প্রয়োগ করবে। এই বলের জন্য মেঝেও কি করবে, যেই দিকে বল প্রয়োগ করেছে মেঝেও কি করবে, সেই বরাবরই প্রতিক্রিয়া বল দেবে। কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র এটাই বলছে, যত পরিমাণ বল প্রয়োগ করবে সমান বিপরীতমুখী ততটাই বল প্রয়োগ করবে। তাহলে সঙ্গে সঙ্গে কি করবে, মেঝে তোমাকে একটা প্রতিক্রিয়া বল ওই আর পরিমাণে দিয়ে দিল। ঠিক আছে? তাহলে যতটা বল দিয়েছো ততটা বলই এখানে তুমি পেয়ে গেলে। এবারে কি হবে, এই বলের দুটো উপাংশ ভেঙে যাবে। তুমি যদি এই কোণটা উলম্বের সাপেক্ষে ধরো, উলম্বের সাপেক্ষে থিটা কোণ করে তুমি বল প্রয়োগ করেছো, সঙ্গে সঙ্গে কি করবে, এই বরাবর একটা বল প্রযুক্ত হবে, উৎপন্ন হয়ে যাবে। সেটা কত না, এই যে প্রতিক্রিয়া বল দিয়েছিল এটা হয়ে যাবে আর সাইন থিটা, আর যেই এই উলম্ব উপাংশটা হয়ে যাবে আর কস থিটা। কারণ যার সঙ্গে থিটা কোণ করে সেই বরাবর উপাংশটা হয় কস, আর উলম্ব অন্যটা হয় সাইন। ঠিক আছে? এবারে দেখো আমি এই ক্ষেত্রে বলি যে এই আর সাইন থিটা, এই আর সাইন থিটা কি কাজ করে না, এই ব্যক্তিটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ এই আর সাইন থিটার, এই যে আর যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করেছে তার আর সাইন থিটা উপাংশের আর কি কাজ, ওইদিকে বল প্রয়োগ করছে মানে কি, বস্তুকে ওইদিকে যেতে দিবে, যেতে সাহায্য করবে। আর আর কস থিটা কি করবে না, ওই যে মেঝের সঙ্গে বস্তুটাকে কিছুটা উপরের দিকে তুলে দিচ্ছে না। তুমি যখন ঝাঁপ দিচ্ছ কোনো একটা গর্তকে অতিক্রম করতে চাইছো, তাহলে সেটা নিশ্চয়ই একদম ভূমির সমান্তরালে যাচ্ছে না, কিছুটা উপরের দিকে উঠে তারপর তো গিয়ে পড়ছো, তাই না? তাহলে সেই উপরের দিকে তোলার জন্য এই আর কস থিটা কাজটা সাহায্য করবে, আর আর কস থিটা বলটা। ঠিক আছে? এর জন্য তুমি কিন্তু কিছুটা উপরে ঝাঁপ দিতে পারছো। তার মানে উপরের দিকে যতটা তুমি লাফাচ্ছ, সেই উপরের দিকে সরণটা ঘটাচ্ছে কিন্তু এই আর কস থিটা। ঠিক আছে? এবারে এখান থেকে তোমাদেরকে যদি ব্যাখ্যা করতে বলি যে উলম্ব বরাবর, মানে আমি যদি একদম খাড়া লম্ব বরাবর মাটির উপর বল প্রয়োগ করি, তখন থিটার মান কত হবে, 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হলে তখন সাইন 0 সমান কত, 0। তার মানে কি এই বরাবর কোনো উপাংশ থাকবে, থাকবে না। তাহলে যে বলটা বা প্রতিক্রিয়া বলের যে মানটা আমাকে সামনের দিকে নিয়ে যেতে চাইছিল সেটা আর এখানে থাকবে। তাহলে সেই বলটা যেহেতু থাকছে না, আমাকে নিয়ে যাবে কি, তাহলে কখনোই আমি কিন্তু আর সামনের দিকে যেতে পারবো না। মানে উলম্ব ভাবে মাটির উপর বল প্রয়োগ করে কখনোই সামনের দিকে যেতে পারবো না। তাহলে সামনের দিকে যেতে হলে অবশ্যই তির্যক ভাবে বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে যেতে সাহায্য করছে এখানে এই অনুভূমিক উপাংশ, এই অনুভূমিক উপাংশটাকে এখানে এইচ দ্বারা প্রকাশ করছে, আর উলম্ব উপাংশটাকে এখানে ভি দ্বারা প্রকাশ করছে। এটাই বলেছে মনে হচ্ছে, না এখানে এফ আর এন, সরি এই জায়গায় তোমার এফ এবং এন এটা দ্বারা প্রকাশ করেছে। এফটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর এনটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে? এবার এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে যত থিটার ভ্যালু বাড়বে, মানে এই থিটাটা যত বাড়বে, এফ ইকাল টু আর সাইন থিটা, এইটার তত ভ্যালু বাড়বে। সেই জন্য তুমি যত তির্যক ভাবে বেশি বল প্রয়োগ করবে তত অনুভূমিক দিকে বেশি দূরত্ব গিয়ে পৌঁছাবে বা বেশি দূরত্ব যেতে পারবে। ঠিক কি না?
আচ্ছা, এবারে ব্যক্তি যখন হাঁটবে তখন এই এফ উপাংশের জন্যই হাঁটতে পারছে, কিন্তু এক্ষেত্রে যদি মেঝের উপর দিয়ে হাঁটো, এই জায়গাটা ঘর্ষণে আরো এই ব্যাপারটাকে আবার ব্যাখ্যা করব। যেমন ধরো ঘর্ষণ চ্যাপ্টারতে তোমরা পড়বে বরফের উপর দিয়ে বা বৃষ্টি হয়ে গেছে এঁটেল মাটি, তার উপর দিয়ে যদি হাঁটতে বলা হয় তখন কি অবস্থা হবে? হ্যাঁ, হাঁটার জন্য বলে কি আঙুল টিপে টিপে হাঁটো। আঙুল টিপে টিপে হাঁটতে হয়, গিয়ে ছোট ছোট পদক্ষেপ ফেলতে হয়। আঙুল টিপে দেওয়া মানেই ওই জায়গায় তোমার খাঁজ সৃষ্টি হবে, খাঁজ হওয়া মানে কি ঘর্ষণ বল উৎপন্ন হবে, তাহলে তুমি হাঁটতে পারবে। কিন্তু ঘর্ষণ বল ছাড়া কোনোভাবে কিন্তু হাঁটা যাবে না। কেন যাবে না? ঘর্ষণ বল আমরা চ্যাপ্টারে যখন পড়বো ঘর্ষণ, সেই জায়গায় এটা এক্সপ্লেন করবে। মানে এখন এখান থেকে যেটি মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, মেঝে যে প্রতিক্রিয়া বল দিবে সেই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ আমাদেরকে হাঁটতে সাহায্য করবে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। আর আমাদের ওজনকে প্রশমিত করবে এই উলম্ব উপাংশটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের রিক্সা টানার গতি, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। শুধু রিক্সা টানার গতি নয়, এটা যে কোনো বস্তুকে তুমি যদি টানো সেক্ষেত্রে এই ঘটনাটাকে আবারও ব্যাখ্যা করতে হবে কিভাবে আমরা রিক্সাকে টেনে নিয়ে যাই সামনের দিকে। ধরো একটা কোনো মেঝে, এই মেঝের উপর কোনো বস্তুকে তুমি সামনের দিকে টেনে নিয়ে যেতে চাইছো, এই বস্তুটাকে সামনের দিকে তুমি টেনে নিয়ে যেতে চাইছো, তাহলে এই বরাবর একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে এই বরাবর যখন বল প্রয়োগ করবে মানে কি, এখানে ব্যক্তি আছে, সেই ব্যক্তি মাটির উপর তির্যক ভাবে বল প্রয়োগ করছে, এর একটা প্রতিক্রিয়া বল সঙ্গে সঙ্গেই ব্যক্তির উপর ক্রিয়াশীল হয়ে গেল প্রতিক্রিয়া বল। আর তাহলে যেমন বললে এক্ষুনি প্রতিক্রিয়া বলের এই দিকে একটা আর উলম্ব বরাবর একটা উপাংশ থাকছে, তাহলে এই বরাবর উপাংশটাকে আমরা এখানে এফ দ্বারা প্রকাশ করছি আর উলম্ব বরাবর উপাংশটাকে এন দ্বারা প্রকাশ করছি। এবারে ব্যক্তি যখন হাঁটবে সামনের দিকে যেতে চাইবে, সেটা কার জন্য? এফ এর জন্য। যখন যাবে এই বস্তুটাকে তো সে তার সঙ্গে অ্যাটাচ করে রেখেছে নাকি, তাহলে যখন বস্তুটাকে সে অ্যাটাচ করে রাখবে তখন কি হবে, বস্তু কি করবে, পিছনের দিকে তাকে টেনে ধরবে না? এটা দড়ির সঙ্গে যখন বস্তুটাকে টেনে নিয়ে যাবে তখন বস্তু তোমাকে পিছনের দিকে টেনে ধরবে। তাহলে সেই বলটাকে আমি এখানে টি দ্বারা প্রকাশ করছি। এখানে টি হচ্ছে বস্তু তোমাকে কত পরিমাণ বল দ্বারা টানছে। ঠিক আছে, এটা টি দ্বারা প্রকাশ করছি। তাহলে তোমার গতির ক্ষেত্রে মানে ব্যক্তি যখন হেঁটে যাচ্ছে, তাহলে ব্যক্তির ক্ষেত্রে এক্ষেত্রে যে বলটা প্রযুক্ত হচ্ছে কত বলতো, লব্ধি বল। কতটা প্রযুক্ত করছে ব্যক্তি, কত বলের জন্য যাচ্ছে? এফ বলের জন্য টানছে কত না, টি বল তাকে বাধা দিচ্ছে, তাই তো। তাহলে তার ফলে ব্যক্তির ভর যদি এম হয়, এটা ইকাল টু ব্যক্তির ভরটাকে ক্যাপিটাল এম ধরো, ক্যাপিটাল এম ইন্টু এ হচ্ছে কি না এই সংস্থার ত্বরণ। মানে তুমি ধরো বস্তুটাকে এ ত্বরণ নিয়ে গতিশীল করে নিয়ে যাচ্ছ, তাহলে ত্বরণ সৃষ্টি হচ্ছে মানে কি, ওই বস্তুর উপর একটা লব্ধি বল প্রযুক্ত হচ্ছে বা তোমার উপর একটা লব্ধি বল প্রযুক্ত হচ্ছে। সেই লব্ধি বলটা কত না, টি মাইনাস এফ মাইনাস টি। এফ বলটা হচ্ছে মেঝে কতটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, আর টি কি না, টি হচ্ছে বস্তু কতটা টানছে। ঠিক আছে, তাহলে এফ মাইনাস টি এটা হচ্ছে লব্ধি বল, এটা ইকাল টু কত না এম এ। এটা একটা ইকুয়েশন তোমাদের থাকলো। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে বস্তুর ক্ষেত্রে ঘটনাটা দেখো। বস্তুর ক্ষেত্রে সেই জায়গায় তোমার বস্তুর গতিশীল হবে কোন দিকে, সামনের দিকে, কারণ বস্তু যেদিকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এই বরাবর একটা বল প্রযুক্ত হবে বস্তুর উপর। সেই বলটা কি না, একটু আগেই তোমাদেরকে বললাম, কোনো বস্তুকে আমি যদি এফ বল দ্বারা টানি, বস্তু কি করবে, আমাকে এফ বল দ্বারা টানবে। তাহলে বস্তু তোমাকে কত বল দ্বারা টানিয়েছিল, টি বল, তাহলে বস্তুকেও নিশ্চয়ই টি বল দ্বারাই সামনের দিকে টানছে। আর এখানে কি করছে, এখানে একটা ঘর্ষণজনিত বল ধরে নাও এফ ডট বাধা দিচ্ছে বস্তুটাকে। তুমি যখন টেনে নিয়ে যাচ্ছ কোনো অমসৃণ তলের উপর দিয়ে, তো তাহলে সে একটা বাধা বল দিচ্ছে, ঘর্ষণজনিত বাধা বল, সেটাকে এফ ডট বলছি। তাহলে বস্তুর গতির ক্ষেত্রে এখানে কোন বলটা বেশি, টি বল বেশি না এফ ডট বেশি? হ্যাঁ,
টি বড় না এফ ডট বড়? যার জন্য যাচ্ছে তার মানে টি এর জন্য যাচ্ছে, স্বাভাবিকভাবে টি বড়। আর বাধা বলটা কত এখানে এফ ডট, এটা ইকাল টু কত হবে বস্তুর ভর ইন্টু এ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমরা টিকে যদি অপনয়ন করে দিই তাহলে এখানে এ এর মান পেয়ে যাবো। জাস্ট কি করবে, দুটোকে যদি তুমি যোগ করে দাও, এফ মাইনাস টি প্লাস টি মাইনাস এফ ডট ইকাল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। ঠিক আছে, তো সেই জায়গায় এই দুটোকে কেটে দিলে তোমার এ ইকাল টু কত হচ্ছে, এফ মাইনাস এফ ডট বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটি হলো সংস্থার ত্বরণ। তাহলে এই বলের জন্যই তোমার এই লব্ধি বলের জন্যই কিন্তু সংস্থাটা ত্বরণ নিয়ে গতিশীল হবে। মানে এটা তো নিশ্চয়ই ভাবছই, বস্তুটাকে যখন আমি টেনে নিয়ে যাব, আমি যে ত্বরণে যাব বস্তুটাও নিশ্চয়ই একই ত্বরণে যেতে হবে। কখনো কি এরকম হবে ব্যক্তিটা একটা ত্বরণ নিয়ে যাবে, বস্তু একটা ত্বরণে যাবে? কখনোই হবে না। ব্যক্তির বেগ যত হারে বাড়বে বস্তুর বেগ ঠিক সেই একই হারে বাড়বে, কারণ একসঙ্গেই তো অ্যাটাচড আছে, তাই না? তাহলে এইভাবে আমরা এই সংস্থার ত্বরণটা নির্ণয় করতে পারি। এবারে এই এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই এখান থেকে দড়িতে বা ওই বস্তুটাকে যে সুতো দিয়ে তুমি বেঁধে রেখেছো এই সুতোর উপর কতটা পরিমাণ টান ক্রিয়াশীল হচ্ছে সেটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সংক্রান্ত একটা প্রবলেম করলেই তোমরা বুঝতে পারবে যে ঠিক এই থিওরিটা আমরা কি করতে চাইছি বা এই থিওরিটা থেকে আমরা কি জানতে পারছি। ধরো এইটা নয়, ধরো অঙ্কটা আমি এখানে পেলাম না, অনুশীলনীতে পেয়ে যাব। আমি অঙ্কটা মুখে বলছি। ধরো ধরো এই একটা মেঝে, এই মেঝের উপর একটা বস্তু আছে, এই বস্তুটার ভর ধরে নাও এম ইকাল টু 2 কেজি। এই বস্তুটাকে কোনো একজন ব্যক্তি ধরো এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, কোনো একটা দড়ির সঙ্গে সে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো একটা দড়ির সাহায্যে সে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সুতোতে কতটা টান ক্রিয়াশীল হচ্ছে আর এই সংস্থার ত্বরণ কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্যাপিটাল এম ভর, ক্যাপিটাল এমটা কত সামথিং ধরে নাও 50 কেজি। 50 কেজি কোনো ভরে একজন ব্যক্তি কোনো বস্তুকে সুতোর সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে সংস্থার ত্বরণ। তো সংস্থার ত্বরণ যেটা বের করবে এখানে অবশ্যই বাধাজনিত বল দিয়ে দিবে। বাধা বলটা সামথিং ধরে নাও এখানে এফ ডট ইকাল টু 2 ডাইন, এরকম একটা বাধা বল প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন এর অনুভূমিক উপাংশটা, ব্যক্তির অনুভূমিক উপাংশটা কত সেটা কিন্তু বলে দেওয়া থাকবে, অনুভূমিক উপাংশের মান। এটাও যদি ধরে নাও 10 ডাইন হয়, 10 ডাইন যদি বল হয় তাহলে এ সমান কত হবে, এ সমান 10 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 50। এইরকম ভাবে তুমি ত্বরণটা নির্ণয় করতে পারবে। ঠিক একই রকম ভাবে এই ত্বরণ থেকে আমরা সুতোর টানটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এর মানটা বসিয়ে দিলেই। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলোই তোমাদের পরীক্ষাতে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলোই বেশি দেয়। ঠিক আছে, এই প্রবলেমগুলো কি না, এই যে কপি কল সম্পর্কিত মানে টান সম্পর্কিত কতগুলো সমস্যা আছে, তার প্রথমের যে কন্ডিশনটা, এটা যেটা দেয়া আছে, একটা মসৃণ টেবিলের উপর একটা বস্তুকে রাখা আছে, এই মসৃণ টেবিলের উপর একটা বস্তুকে রাখা আছে। তো এই জায়গায় এই বস্তুটার ভর ছোট এম আর এই বস্তুটার ভর ক্যাপিটাল এম। তো এক্ষেত্রে দুটো কন্ডিশন আছে, এটা ঘর্ষণ চ্যাপ্টারতে এই প্রবলেমটাই পড়বে। সেখানে একরকম মানে ধরন একরকম অঙ্ক করতে হবে,
আর এই জায়গায় মসৃণ বলে দিয়েছে, মানে এই যে বস্তুটা, এই বস্তুটা রাখা আছে যেই টেবিলের উপর, এই টেবিলটা মসৃণ, মানে কোনো রকম বাধা বল নেই। তাহলে এখানে সামান্য এই এম এর ভ্যালু যাই হোক না কেন, যদি এইটা তোমার 2 কেজি হয় আর এটা যদি 2 গ্রাম ভরেরও বস্তু হয়, তবুও এই এ বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ এ বস্তুটা সামনের দিকে যাবে আর বি বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। এটা হয়তো মনে হতে পারে কি করে 2 গ্রাম ভরের একটা বস্তু তোমার 2 কেজি ভরের বস্তুকে টানতে পারে, ঠিক আছে? কিন্তু এইটা দেখো আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে না, এই যে এই 2 গ্রাম ভরের বস্তুটার এমজি এই বরাবর ক্রিয়াশীল হচ্ছে, তাহলে এই বরাবরের জন্য একটা সুতোতে টান সৃষ্টি হবে, তাহলে সেই টান কি করবে, এই এ ভরের বস্তুটাকে গতিশীল করবে। ঠিক আছে, ঘটনাটা কি ঘটছে আমি যদি প্রথম থেকে দেখো আরেকবার রিপিট করছি, ব্যাপারটা এইভাবে এক্সপ্লেন করতে হয় যে যখনই এম ভরের বস্তুটাকে এই সুতোর সাহায্যে, ধরে নাও এই বস্তুটা ছিল না, এই অংশটা ভুলে যাও, এই অংশটা নেই, টেবিলটা যত মসৃণই হোক, এই বস্তুটা কখনো টেবিলের মধ্যে দিয়ে যাবে? কখনোই যাবে না, কারণ ওর উপর অভিকর্ষ বল খাড়া নিচের দিকে কাজ করছে, এই বল ছাড়া আর কেউ কাজ করছে না, করছে কি? তাহলে এই দিকে তো বস্তু নামতে পারবে না, কারণ এইদিকে তো মেঝে আছে, এদিকে কি যেতে পারবে? তো শক্ত মেঝে কখনোই যাবে না। তাহলে এর সঙ্গে যখনই এই সুতোর সাহায্যে আমরা এই বস্তুটাকে আটকে দেব, অমনি কি হবে, এইটাকে যখনই আটকে দেব তখনই কি হচ্ছে না, এই বস্তুটার যে ওজন সেটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করবে। যখনই এই ওজনটা ক্রিয়াশীল হবে তখনই কি হবে, এই সুতোতে টান সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই টানের জন্য, এটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রতে ব্যাখ্যা করলাম তো, যে টান কিভাবে একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়। যখনই আমরা কোনো বস্তুকে টানবো, বস্তু কি করবে, পিছনের দিকে টানবে। তাহলে এই বড় বস্তুটা নিচের দিকে নামতে চাইছে, তার মানে কি সুতোটা এইদিকে যেতে চাইবে, কিন্তু তাকে বাধা দেবে কে? এই বস্তু। তার মানে কি এই বস্তুটাও তখন সামনের দিকে যেতে চাইবে। তাহলে বস্তুটা যে সামনের দিকে যেতে চাইছে কার জন্য? এই বড় বি বস্তুর জন্য। আবার বি বস্তুটা যে ফ্রি ভাবে, মানে ধরে নাও এখানে যদি, আবার এইটা ভাবো, এই যদি সুতোটা না থাকতো, এই সুতোটা যদি না থাকতো, তাহলে বি বস্তুটা যত বেগে বা যে ত্বরণে নিচের দিকে নামতে পারত, এই বস্তুটা থাকার জন্য সেই ধরনের নামতে পারবে? পারবে না। কারণ কি না, দেখো তখন মনে হচ্ছে নাকি এই এ বস্তুটা বি বস্তুটাকে পিছনের দিকে টেনে ধরছে, তাই না? তাহলে সেই টানটা আমরা এক্ষুনি যেটা বললাম ওই ঘর্ষণ বা টানের ক্ষেত্রে, সেক্ষেত্রে এ বস্তুর উপর যতটা পরিমাণ টান সৃষ্টি হবে, বি বস্তুটাকে ঠিক শত পরিমাণ টান দ্বারা পিছনের দিকে বাধার সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে এবারে একটা একটা বস্তুর ক্ষেত্রে তুমি যদি বিবেচনা করো, তাহলেই কিন্তু আমরা ইজিলি এই সংস্থাটার ত্বরণ বের করে নিতে পারবো। মানে এক্ষেত্রে যেহেতু দুটো বস্তু একটা দড়ির সাহায্যে আটকানো আছে, দুটো বস্তু মানে একটা সংস্থাকে নির্দেশ করছে, অর্থাৎ এক্ষেত্রে বি বস্তু যে ত্বরণে নামবে, এ বস্তু কিন্তু ঠিক একই ত্বরণে সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, তাহলে এই সংস্থার ত্বরণ যদি এ হয়, তোমার কোশ্চেন থাকবে এখানে এই এটা নির্ণয় করা, এ কত হবে সেটা নির্ণয় করতে হবে, এবং সুতোর টান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি আগের যে রিক্সা টানার ব্যাপারটা বললাম, একই রকম কনসেপ্টে এখানে দুটো বস্তু আলাদা আলাদা করে ভাবো। প্রথমে যদি ভাবা হয় যে এই যে এ বস্তুটা কত বলের জন্য গতিশীল হচ্ছে, কোন বলের জন্য, আগে ভাবো তো। এই এ বস্তুটা গতিশীল হচ্ছে কোন বলের জন্য? এই টানের জন্য, টি এর জন্য। তাহলে এক্ষেত্রে কত ত্বরণে যাচ্ছে না, এ ত্বরণে। তাহলে এক্ষেত্রে আমরা এফ ইকাল টু এম এ, এই ফর্মুলা অনুযায়ী এখানে এফ এর জায়গায় কি হবে, টি, টি ইকাল টু স্মল এম ইন্টু এ। এটা হচ্ছে এ ভরের বস্তুর ক্ষেত্রে। আবার বি ভরের বস্তুর ক্ষেত্রে তোমরা যদি ভাবো, বি ভরের বস্তুর ক্ষেত্রে দেখো এমজি নিচের দিকে কাজ করছে, এখানে নিশ্চয়ই বস্তুটা নিচের দিকে যাচ্ছে মানেই এমজি বলটা বেশি, তাই তো? তাহলে এমজি বল নিচের দিকে কাজ করছে, আর এখানে বাধা দিচ্ছে কে? ক্যাপিটাল টি। তাহলে এখানে বাধা বল কত? ক্যাপিটাল টি। তাহলে লব্ধি বল নিশ্চয়ই এইটা হবে, এমজি মাইনাস ক্যাপিটাল টি, এটা হচ্ছে লব্ধি বল। তাহলে লব্ধি বল ইকাল টু এম এ, তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোমরা জানো, এফ ইকাল টু এম এ। তাহলে এফ বলতে এখানে লব্ধি বল, তাহলে লব্ধি বল আমরা পেয়ে গেলাম এমজি মাইনাস টি ইকাল টু কত? এম এ।
এম মানে কি, এই ক্যাপিটাল এম ভরের বস্তু ইন্টু তার ত্বরণ এ। ঠিক আছে, এই যে দুটো সমীকরণ পেয়ে গেলে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, জাস্ট এই টি এর মানটা এখানে পুট করে দাও। তাহলে পুট করে দিলে ক্যাপিটাল এম জি মাইনাস স্মল এম ইন্টু এ ইকাল টু ক্যাপিটাল এম ইন্টু এ। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে এটা। তাহলে এ বের করার জন্য ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ইকাল টু এম জি। তাহলে অতএব এ সমান ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ত্বরণটা পেয়ে গেলে, মানে দুটো বস্তুর ভর দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, সমস্ত ত্বরণ তুমি নির্ণয় করে নিলে। ঠিক আছে, একই রকম ভাবে সুতোর টান বের করবে, জাস্ট এই এর মানটাই 1 নম্বরে পুট করে দাও বা 2 নম্বরে পুট করে দাও, সুতোতে কত পরিমাণ টান সৃষ্টি হচ্ছে সেটা নির্ণয় করে নিতে পারবে। তাহলে এই ধরনের প্রবলেম তোমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে বেশি থাকে, মানে এই নিউটনের গতিসূত্রের এই অংশটাতে আর লিফট পড়বে, লিফটে এই প্রবলেমগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে বেশি থাকে। ঠিক আছে, আর এর আরেকটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম দেখো, এটাও ওই একই রকম ভাবেই আমরা ব্যাখ্যা করব। এই যে এইটা, সেটা হচ্ছে তোমার কপিকলের, মসৃণ কপিকলের ঊর্ধ্বগতি যেটা বলছে। এক্ষেত্রে দেখো যে ঘটনাটা ঘটে, একটা একটা করে একই রকম ভাবে ভাবো। প্রথমে এই দুটো বস্তুর মধ্যে এক্ষেত্রে কিন্তু একটা বস্তু ভারী হালকা হতে হবে, মানে আগেরটার ক্ষেত্রে যেমন টেবিলের মধ্যে হালকা বা ভারী যাই থাকুক না কেন, নিচে একটা যে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলেই গতিশীল হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু কোন বস্তুটা কোন দিকে উঠবে বা নামবে সেটা ডিপেন্ড করবে কোন বস্তুটা ভারী। ঠিক আছে, যেটা ভারী হবে সেটার দিকে যাবে, মানে এখানে যদি ধরে নেওয়া হয় ক্যাপিটাল এমটা গ্রেটার দেন স্মল এম, তাহলে অবশ্যই এই বস্তুটা নিচের দিকে নামবে। দেখো এই ঘটনাটা তোমাকে আগে ভাবতে হবে, কিরকম ভাবে না, যখনই এই বস্তুটা নিচের দিকে নামবে একটা এ ত্বরণ নিয়ে, সঙ্গে সঙ্গে এই এ বস্তুটা উপরের দিকে এ ত্বরণ নিয়ে উঠতে থাকবে। তাহলে এ যে উপরের দিকে উঠছে অমনি অমনি তো উঠছে না, তাহলে নিশ্চয়ই ওর উপর বল প্রয়োগ করছে, তাহলে সেই বলটা এখানে সুতোর টান টি কাজ করছে। ঠিক আছে, আর এই ধরনের ঘটনাগুলো সবগুলোই কিন্তু একই রকম ভাবে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই যে টানটা ক্রিয়াশীল হচ্ছে, এই টানটার জন্য এই বি বস্তুটার কথা একই রকম ভাবে ভাবো, যদি সুতোটা না থাকতো, এ যে ত্বরণ নিয়ে পড়তো, সুতোটা দিয়ে এই এ বস্তুটাকে আটকে দিতে একই ত্বরণে পড়বে কি? নিশ্চয়ই না, তার থেকে কম ত্বরণে পড়বে। কারণ কি না, তখন এই বি বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়াশীল হবে। এটা টানের ক্ষেত্রে তোমরা জানো, দুটো বল সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এ বি বস্তু যখন নিচের দিকে নামবে, তখন এ বস্তুকে যেহেতু উপরের দিকে তুলছে, তখন এ বস্তু ওই টি পরিমাণ বল বাধা হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও যদি দুটো বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা করে একই রকম ভাবে ভাবো, যে এ বস্তুর গতির ক্ষেত্রে তুমি কি পাবে বলো তো? দেখো কোন বলটা বেশি, টি না এমজি? কোনটা বেশি? এমজি যদি বেশি হতো তাহলে নিচের দিকে নামতো, তাহলে এ যেহেতু উপরের দিকে উঠছে স্বাভাবিকভাবে টি বেশি, সেই জন্য টি মাইনাস এমজি, এইটার জন্যই এটা লব্ধি বল, এটার জন্যই ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেটা ইকাল টু কত? এম এ। একই রকম ভাবে এটা বি বস্তুর ক্ষেত্রে হলে, বি বস্তুর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কোনটা বড়? এমজি বড়, তাহলে এমজি বাধা দিচ্ছে কে? এইটি বল, তাহলে এমজি মাইনাস টি এটা হলো লব্ধি বল, তার জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে বড় বস্তুতে ইকাল টু এম এ। ঠিক আছে, এই যে দুটো সমীকরণ পেলাম 1 নম্বর আর 2 নম্বর, ঠিক আগের মতোই এই দুটোকে যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে তুমি টি মাইনাস ছোট এমজি প্লাস ক্যাপিটাল এমজি মাইনাস টি ইকাল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে টি টি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে এ সমান তোমার হয়ে যাচ্ছে, দেখো ক্যাপিটাল এম মাইনাস ছোট এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। ঠিক আছে, এইটি হলো ত্বরণের ভ্যালু। তাহলে এই ত্বরণের ভ্যালু যে কোনো একটা সমীকরণে পুট করে দাও, সুতোর টান বেরিয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা এখানে প্রবলেমগুলো করতে পারবে। জাস্ট এই প্রবলেমগুলো দিয়েই দেখো এরকম কিছু অঙ্ক এখানে করে দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা করবে। যেমন ধরো এই যে 1 নম্বর যে অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা একদম হুবহু যে উদাহরণ এই প্রবলেমটা বললাম প্রথম মসৃণ তলে, সেই মসৃণ তলের একই রকম ভাবে অঙ্কটা করা আছে। আচ্ছা, এই জায়গায় এখানে এই যে অঙ্কটা, এই অঙ্কটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিই। তো এই অঙ্কটার ক্ষেত্রে, আচ্ছা অঙ্কটা একটু বুঝে নাও। এখানে যেটা বলেছে 2.9 কেজি এবং 1.9 কেজি ভরে দুটি ব্লক একটি দৃঢ় অবলম্বন এস, এই যে এইটা এস থেকে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অপসার্য তারের সাহায্যে ঝুলানো আছে। দুটো তারেরই দৈর্ঘ্য কিন্তু 1 মিটার করে দুটো তারে, যেটা বলছে প্রত্যেকটি তারের ভর এবং উপেক্ষণীয় মানে তারগুলোর ভর হচ্ছে, সরি উপরের তারটি যে এই উপরের তারটা আছে, উপরের তারটার কোনো ভর নেই, এটা উপেক্ষা করতে বলেছে। আর নিচের সুষম তারটির প্রতি একক দৈর্ঘ্যের ভর বলে দিয়েছে 0.2 কেজি পার মিটার। মানে কি, এই নিচের তারটার যে ভর এটা হচ্ছে প্রতি মিটারের ভর হচ্ছে 0.2 কেজি। এই তারটার দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে 1 × 0.2 তার মানে কত? 0.2 কেজি। তার নিচের তারটার ভর হচ্ছে 0.2 কেজি। এবারে বলেছে দুটি ব্লক দুটি তার ও আলম্ব একযোগে এত ত্বরণে উপরের দিকে উঠছে, মানে এই সিস্টেমটাকে পুরো এ ত্বরণে তুলছে। এর মানটা কত সেটা বলে দেওয়া আছে। তো সেখানে জি এর মান বলা আছে। এবারে কি কি বের করতে হবে? তারের টান নির্ণয় করতে হবে। কোথায়? না নিচের তারের মধ্যবিন্দুতে, অর্থাৎ এই বি বিন্দুতে টান নির্ণয় করতে হবে, আর উপরের তারের মধ্যবিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে টান নির্ণয় করতে হবে। প্র্যাকটিক্যালি এইখানে তোমাদেরকে এই জায়গাটাই বুঝে ভালো করে, এই জায়গাটা একটু ভালো করে বুঝো। যদি আমি উপরের দিকে না তুলতাম, ঠিক আছে, সিম্পল জাস্ট ঝোলানো আছে, তো সেই জায়গায় এ বিন্দুতে টান আর বি বিন্দুতে টান তো যদি বের করতে বলা হতো, সেক্ষেত্রে তোমরা বলে দিতে কি এ বিন্দুতে টান সমান কি, অর্থাৎ এ বিন্দু থেকে নিচে কতটা ভর ঝুলে আছে সেটা বের করলেই পেয়ে যাবে। অর্থাৎ এ বিন্দুতে টানটা বের করা সহজ হয়ে যাবে 2.9, আর এটা আমরা বললাম এই তারের ভর হচ্ছে 0.2 কেজি। তাহলে 2.9 0.2 প্লাস 1.9, এটা হচ্ছে টোটাল ভরটা ঝুলে আছে। মানে যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বলা হয় একজন কেউ হ্যাঙ্গারে ধরে ঝুলে আছে কোনো উপরে রড দিয়ে, তার পায়ের নিচে আরেকজন ঝুলে আছে, তার পায়ের নিচে আরেকজন ধরে ঝুলে আছে, এইভাবে যদি ঝুলে থাকে সবার উপরে যে আছে তার উপর নিশ্চয়ই টান বেশি সৃষ্টি হবে, কম্পারেটিভলি তার নিচের জনের কম, তার থেকে কম, তাই তো? তাহলে সবার নিচে যে আছে তার কোনো টান হবেই না, তাই তো? তাহলে এখানেও ঠিক সেই রকম ভাবে এ বিন্দুতে যখন আমরা টানটা নির্ণয় করব, তার নিচে যতজন আছে তাদের যে ওজনটা, সেই ওজনটার জন্য টান ক্রিয়াশীল হবে। ঠিক আছে তো নাকি? এটা হচ্ছে স্থির অবস্থায়। একই রকম ভাবে বি বিন্দুতে যদি স্থির অবস্থায় থাকে তখন কেবলমাত্র এখানে যেহেতু বি বিন্দুতে মধ্যবিন্দু বলেছে, তার মানে কি তারের একটা ভর ছিল তো 0.2, তার অর্ধেকটা কাজ করবে, মানে 0.1 প্লাস 1.9, এই যে টোটাল ওজনটা, সেই ওজনটা ক্রিয়াশীল হবে বি বিন্দুতে। এটা স্থির অবস্থায় বললাম। কিন্তু যখনই বস্তুটা উপরের দিকে উঠছে, তোমাদের এই ধারণাটা এখন নিশ্চয়ই আছে কিনা জানি না, মানে নিজেরও প্র্যাকটিক্যালি বুঝতে পারবে, নাগরদোলা যখন উপরের দিকে উঠে নিজেদেরকে ভারী মনে হয়, আর যখন নিচের দিকে নামে তখন হালকা মনে হয়। তাহলে এইটা আমরা এই চ্যাপ্টারতেই পড়াবো। লিফটের গতিতে যখন কোনো বস্তুকে উপরের দিকে তোলা হয় কোনো ত্বরণ নিয়ে, তখন কি হয়, তার ওজনটা বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই যে এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, তাহলে এ ত্বরণের জন্য এর ওজনটা যেটা 1.9 ছিল এত কেজি, এটা কিন্তু থাকবে না, এটা ভর দেওয়া আছে, এর সঙ্গে জি গুণ করলে তুমি পেয়ে যাবে ওজন। তাহলে এর সঙ্গে যোগ হবে কিন্তু আরো জি এর সঙ্গে এ, অর্থাৎ এই নিচের বস্তুটার যে ওজন দাঁড়াবে 1.9 ইন্টু এ প্লাস জি, এটা আসবে। এ হচ্ছে তোমার যেটা দেওয়া আছে কত 0.2, আর জিটা হচ্ছে তোমার 9.8। ঠিক আছে?
তাহলে এত তোমার হচ্ছে ত্বরণ ক্রিয়াশীল হবে। তাহলে এই এই ওজনটা নিচের বস্তুটার হচ্ছে। একই রকম ভাবে সুতোর টান, এই সুতোর ভরটা, ঠিক আছে, এইগুলো তোমাকে টোটাল হিসাব করে সুতোর টানটা নির্ণয় করতে হবে। সলিউশনটা করে দেওয়া আছে, একটু দেখবে, ঠিক আছে। জাস্ট এইখানে এই লজিকটা কাজে লাগাতে হবে। আমরা এই যে এরকম উলম্ব গতির ক্ষেত্রে বললাম, ওই টান ওই একই রকম ভাবে বের করতে পারবে। একই রকম ভাবে তিনের অঙ্কটাও করবে। তিনেরটা 7 কেজি আর 5 কেজি ভরে দুটো ব্লক যেটা দেওয়া আছে, আর আর এখানে করতে হবে না। চলন্ত লিফটের প্রতিক্রিয়া, মানে আমরা যখন এক্ষুনি বললাম যে লিফটের মধ্যে যখন থাকবো, লিফট উপরের দিকে উঠলে বা নামলে, সমতরণে গেলে বা সমবেগে যদি যায়, আমাদের ওজনের একটা তারতম্য পাওয়া যায়, ঠিক আছে। সেই তারতম্যটা কেন হয় সেই ব্যাখ্যাটাই আমরা এখানে করব। দেখো, যখন কোনো লিফট, এখানে যদি একটা এই যদি একটা কোনো লিফট হয়, ধরো এই লিফটের উপর কোনো একটা বস্তুকে রাখা আছে, একটা বস্তুকে এখানে স্থাপন করা আছে। বস্তুটার ভর কত, সামথিং ধরে নাও এম। যদি লিফট স্থির থাকে, আমরা একটু আগেই পড়লাম এই বস্তুর ওজন ক্রিয়াশীল হয় কোন দিকে, নিচের দিকে, তার ওজন কত, mg, ঠিক আছে। আর লিফট যদি স্থির থাকে তখন কি করবে, লিফটের মেঝে তখন এর উপর একটা প্রতিক্রিয়া বল n প্রয়োগ করবে, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, n ইকাল টু mg হয়ে যায় যদি লিফট স্থির থাকে, n ইকাল টু mg। কিন্তু যখন এই লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠতে থাকবে, তখন বস্তুও তো উপরের দিকে উঠছে। তাহলে প্র্যাকটিক্যালি ভাবো তো, বস্তুর উপর নিশ্চয়ই ঊর্ধ্বমুখী আর একটা বল প্রয়োগ হচ্ছে, তাই তো সে উপরের দিকে উঠছে। লিফটে তো নাই টেনে তুলছে ইঞ্জিন, কিন্তু লিফটের মধ্যে থাকা বস্তুটা, সে তো লিফটের মেঝের উপর আছে, তার মানে মেঝেও তাকে উপরের দিকে একটা নিশ্চয়ই প্রতিক্রিয়া বল দিচ্ছে, তাই তো, তার জন্যই তো সে উপরের দিকে উঠছে, ঠিক কি না। তাহলে এক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া বল বেশি হবে আর ওজনটা কম হবে, কারণ প্রতিক্রিয়া বলের দিকেই বস্তুর গতিটা হচ্ছে। সেই কারণে আমরা এখানে কি লিখবো, বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল n মাইনাস mg ইকাল টু কত, ma, কারণ লব্ধি বল ইকাল টু ma। তাহলে এখান থেকে n সমান কত হলো, mg প্লাস ma, m কমন নিয়ে নাও, g প্লাস a। দেখো, যত তোমার ত্বরণের ভ্যালু বাড়বে, এখান থেকে এই রাশিমালা থেকে বুঝতে পারছো, যত ত্বরণের ভ্যালু বাড়বে, এখানে তো সবই কনস্ট্যান্ট, একটা বস্তুর ক্ষেত্রে m কনস্ট্যান্ট, g অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু যত বৃদ্ধি পাবে, যত এ বাড়বে, তত কি হবে, এই প্রতিক্রিয়া বল বাড়বে। আর তোমরা তো জানো, কোনো একজন ব্যক্তি বা বস্তুর ওজনের অস্তিত্ব কখন পাওয়া যায়, যখন প্রতিক্রিয়া বল পায়। এটা তো তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো, পতনশীল, অবাধে পতনশীল কোনো বস্তুর ওজন নেই, পড়ে এসেছো তো। যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে, যত কিলো ওজনই হোক না কেন, তার কোনো ওজন থাকে না। ওজনটা কখন অনুভব করবে, যখন প্রতিক্রিয়া বল পাবে, তাই না। তাহলে সেই হিসাবে এখানে যত ত্বরণের ভ্যালু বাড়বে, প্রতিক্রিয়া বল তত বাড়বে। তাহলে এক্ষেত্রে বোঝা গেল, লিফট যদি উপরের দিকে উঠে, ব্যক্তির ওজন বাড়ে না কমে, যে কোনো বস্তুর ওজন কমে, বৃদ্ধি পায়, এনে ওজনটা বেড়ে যাবে, তাই তো। তাহলে এবারে একই রকম ভাবে, এবারে যদি লিফট নিচের দিকে নামতে থাকে, একই রকম ভাবে লিফট ধরে নাও নিচের দিকে এ ত্বরণে নামতে থাকলো, তাহলে নিচের দিকে নামছে, যখন লিফট যখন নিচের দিকে নামছে, বস্তু তো নামছে, তাহলে নিশ্চয়ই নিম্নমুখী বস্তুর উপর একটা বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ভাববো ওজনটা বেশি n অপেক্ষা। তাহলে এখানে লব্ধি বল কত হচ্ছে, mg মাইনাস n ইকাল টু কত, ma, ঠিক আছে। তাহলে এখান থেকে n সমান বের করব, n সমান কত হচ্ছে, দেখো mg মাইনাস ma, এবং m যদি কমন নিয়ে নিই তাহলে g মাইনাস a, ঠিক আছে। ব্যাস, এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এখানে যেহেতু এর মান বেশি, যত এর মান বাড়বে তত কি হবে, ওজন তোমার হ্রাস পাবে, কমতে থাকবে, কমতে কমতে ধরে নাও এখানে এর মান বাড়ছে, জি এর ভ্যালু কত, 9.8 আমরা জানি,
যদি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গায় তোমার 10 ধরে নেওয়া হয় আর কি, মানে বলে দেওয়া থাকে। যদি না বলা থাকে অবশ্যই 9.8 ধরবে, যদি বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই যেই ভ্যালুটা বলে দেওয়া থাকবে সেটাই ধরবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি 9.8 হয়, বা আমি যদি এখানে 10 ধরি, যদি লিফটের ত্বরণ 10 হয়ে যায়, মানে বাড়তে বাড়তে 0 থেকে ত্বরণটা বাড়তে বাড়তে যদি 10 হয়ে যায়, তখন কি হবে? বস্তুর ওজন তখন কি হবে? 0। বস্তুর ওজন তখন 0 হয়ে যাবে, মানে প্রতিক্রিয়া বল নেই। প্রতিক্রিয়া বল নেই মানে ওজন 0। এটা কখন হয়? এটা অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকবে যে লিফটের দড়ি ছিঁড়ে গেল, এরকম বলবে যে লিফটের যদি দড়ি ছিঁড়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার ওই ব্যক্তির ওজন কত হবে, মানে এরকম একটা ক্ষেত্র বলে দিবে। লিফটের মধ্যে একটা ওজন মেশিন আছে, সেই ওজন মেশিনের উপর কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই ওজনের পাঠ কত হবে নিম্নলিখিত ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? লিফট যদি এত ত্বরণে উপরের দিকে উঠে, কোনো একটা ত্বরণ বলে দিবে, তখন পাঠ কত দেখাবে। লিফট এত ত্বরণে নিচে নামছে, সেক্ষেত্রে ওজনের পাঠ কত হবে এটা বের করতে পারবে। এবারে বললো লিফটের দড়ি ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে ত্বরণ কত হবে। তাহলে এই জায়গায় তোমাকে বুঝে নিতে হবে লিফটের দড়ি ছিঁড়ে যাওয়া মানে লিফট জি ত্বরণ নিয়ে পড়ছে, অর্থাৎ এখানে যে এটা এ হলো এ ইকাল টু জি, তার মানে কত? তখন ওজন 0 দেখাবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলি লিফটের এই যে কনসেপ্টটা, এইখানে শুধু ওজন বেড়ে যাওয়া কমে যাওয়া, এই ব্যাপারটি যদি তোমাদের এখনো মাথায় না ঢুকে, এরপরে এই লিফটের প্রতিক্রিয়া দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম, সরল গতিতে পাবে, এইখানে উদস্থিতিবিদ্যা যেখানে পড়বে, পৃষ্ঠটান সান্দ্রতাতে পড়বে, বিভিন্ন জায়গায় এই লিফটের প্রতিক্রিয়াটা কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে। তো এই জায়গায় এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হয়, না হওয়ার কিছুই নেই, খুব ইজি ব্যাপার, বুঝতেই পারলে। তাহলে এই ব্যাপারটা মাথায় থাকবে, এইটা থেকে এবারে বাকি ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে। জাস্ট একটা অ্যাপ্লিকেশন আমি একটু বলে রাখি সংক্ষেপে, যে ধরে নাও একটা কোনো বস্তু কোনো তরলের মধ্যে জাস্ট ডুবে ভাসছে, এটা কোনো বস্তু তরলের মধ্যে ডুবে ভাসছে, সেই পাত্রটাকে লিফটের মধ্যে রেখে দেওয়া হলো। আমি জাস্ট এটা কন্ডিশনটা বলে রাখছি, উত্তরটা আমি এখন দেব না। এবারে লিফট উপরের দিকে উঠছে, তোমার কাছে কোশ্চেন থাকবে বস্তুটা যেটা ডুবে ছিল সেই ডুবে থাকা অংশটার পরিমাণ বাড়বে না কমবে, না কি থাকবে? লিফট নিচের দিকে নামছে, সেক্ষেত্রে ওই একই কোশ্চেন, ডুবে থাকা অংশটা বাড়বে কমবে না একই থাকবে, ঠিক আছে। এখন তোমাদেরকে বললেও বুঝবে না, এটা পেন্ডিং থাকলো, আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন বললাম। তাহলে এইগুলো কিন্তু তোমাদের এই লিফটের প্রতিক্রিয়ার উপর বেস করে কোশ্চেন থাকবে, তাহলে সেই হিসাবে এই জায়গাটা ভালো করে বুঝবে। আচ্ছা, এর আরেকটা কন্ডিশন আছে অতি ভারহীনতা। অতি ভারহীনতা, এটা তো ভারহীনতা কন্ডিশন বললাম, মানে ভারহীন হচ্ছে। অতি ভারহীনতা কন্ডিশনটা কি না, সেটা হচ্ছে এইরকম যদি হয়, লিফট এত ত্বরণে নিচের দিকে নামছে যে এইখানে যে বস্তুটা আছে বা ব্যক্তিটা যদি থাকে, সে এই জায়গায় তার মাথাটা এখানে ঠেকে যাবে, মানে ব্যক্তি ঠিক এইরকম কন্ডিশনে থাকবে। এইরকম যদি হয়, এই ঘটনাটাকে অতি ভারহীনতা কন্ডিশন বলা হয়। সেটা কখন হবে, মানে এক্ষেত্রে বুঝতেই পারছো প্রতিক্রিয়া বল তো উপরের দিকে কাজ করছিল, তাহলে এক্ষেত্রে প্রতিক্রিয়া বলের অভিমুখ নিম্ন দিকে হবে, নিচের দিকে। সেটা কখন হবে? এই যে ঘটনাটা আমরা লিখলাম n ইকাল টু m ইন্টু জি মাইনাস এ, এই যে কন্ডিশনটা বললাম, এখানে যদি এ গ্রেটার দেন জি হয়, এ যদি গ্রেটার দেন জি হয়, অভিকর্ষ ত্বরণের থেকে বেশি ত্বরণে যদি লিফট নিচের দিকে নামে, তখনই n ইকাল টু নেগেটিভ হবে, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটা তোমাদেরকে যদি বলে অতি ভারহীনতা কন্ডিশন কখন পাবে, না বলবে অভিকর্ষ ত্বরণের কোনো বিশেষভাবে যদি অভিকর্ষ ত্বরণের থেকে বেশি ত্বরণে কোনো বস্তু মানে লিফটকে নামানো হয়, তখন এই অতি ভারহীনতা কন্ডিশনটা পাওয়া যাবে, ঠিক আছে।